ডিফেন্সে আজকে আর্জেন্টিনার ভুল ছিল। লিওনেল মেসিও তিনি বলেছেন যে এই ভুলগুলো আমাদেরকে শুধরাতে হবে। তবে আপনি যদি এই যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, রোমেরো গোল করেছে, তার রেটিং দেখেন, লিসান্ড্রো মার্টিনেজের রেটিং দেখেন। আর্জেন্টিনা কাবো ভার্দের দুর্দান্ত একটা ম্যাচ হলো এবং আমি নিশ্চিত বিশ্বকাপের সম্ভবত সবথেকে রুদ্ধশ্বাস এই ম্যাচটা তৈরি করেছে। কি বলবেন এই ম্যাচ নিয়ে? বিশ্বকাপের রুদ্ধশ্বাস ম্যাচ বলবো না আমি ভাবে, তবে আর্জেন্টাইন ফ্যানদের জন্য নিশ্চিতভাবেই রুদ্ধশ্বাস ম্যাচ ছিল। আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছেড়েছে, তবে এখানে কিছু ফ্যাক্ট আছে যেটা হয়তো অনেকের পছন্দ হবে না, তবে আমি ফ্যাক্টগুলো একটু বলতে চাই। আপনি যদি এই ম্যাচটাতে খেয়াল করেন, আর্জেন্টিনার ম্যাচ যদি দেখে থাকেন পুরোটা বা যারা দেখেছেন তাদের জন্য একটু বলতে চাই। এই ম্যাচে আর্জেন্টিনা পুরো 90 মিনিট বলেন বা 120 মিনিটে বলেন, কোথাও হাই ইন্টেন্সি অ্যাটাকে যায়নি। খুব দ্রুত যে তাদের যেই সক্ষমতা আছে, খুব দ্রুত অ্যাটাকে যাওয়া, খুব দ্রুত ম্যাচটাকে ঘোরানোর যে চেষ্টা, সেটাতে জানি খুব স্লো ফুটবল খেলেছে। ম্যাচটাকে নিজেরাই কেন জানি খুব স্লো করে রেখেছে। এর পেছনে দুটা কারণ হতে পারে। সেটা হচ্ছে একটা বিষয় যে কাভার্দে নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দিয়েছে, লো ব্লকে খেলে, প্রচুর ফাউলের একটা সম্ভাবনা ছিল। সেই জায়গায় স্কালোনি তার দল নিয়ে খুব বেশি রিস্ক নিতে চাননি, প্লেয়ারদেরকে ফিট রাখতে চেয়েছেন। সেই সাথে স্কালোনি আরেকটা পরিকল্পনা করে রেখেছিলেন সম্ভবত, সেটা হচ্ছে যে প্লেয়ারদের মনোযোগ কতটা তারা ধরে রাখতে পারে আর্জেন্টিনার প্লেয়াররা। এবং আপনি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সেও কিন্তু স্কালোনি এই কথাটাও বারবার উল্লেখ করেছেন যে এই ম্যাচে তিনি দেখেছেন যে আর্জেন্টিনার প্লেয়াররা তাদের মনোযোগটা পুরো ম্যাচের ধৈর্যটা ধরে রেখেছিল, এবং সেই ধৈর্যের পরীক্ষা মনে হয় নিজের ফুটবলারদেরও স্কালোনি এই ম্যাচে নিয়েছে বলে আমার মনে হয়েছে। চিরচেনা আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপনি বলছিলেন। সেই ক্ষেত্রে আসলে পরবর্তী যে স্টেজটা রাউন্ড অফ 16 নিশ্চিতভাবেই একটা বড় চ্যালেঞ্জ স্কালোনির জন্য অপেক্ষা করছে, কারণ এই ডিফেন্স লাইনটা আসলে যেভাবে অ্যাক্ট করছে কিংবা যেভাবে তারা খেলছে, কি মনে হচ্ছে কতটুকুন মিশর চ্যালেঞ্জ জ্বালাতে পারবে আর্জেন্টিনাকে? আপনি যদি দেখেন যে আজকে বেশ কিছু ভুল করেছে ডিফেন্সে। আপনি যদি প্রথম গোলটা দেখেন, একজন ডিফেন্ডার এবং গোলকিপারের ফাঁকা দিয়ে তারা বলটা জড়িয়েছে, এবং দ্বিতীয় গোলটা আসলে তার কিছু করার ছিল না, এমন জায়গা থেকে গোল দিয়েছে। তারপর বলবো যে ডিফেন্সে আজকে আর্জেন্টিনার ভুল ছিল। লিওনেল মেসিও তিনি বলেছেন যে এই ভুলগুলো আমাদেরকে শুধরাতে হবে। তবে আপনি যদি এই যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, রোমেরো গোল করেছে, তার রেটিং দেখেন, লিসান্ড্রো মার্টিনেজের রেটিং দেখেন, তারা কিন্তু তাদের ব্যক্তিগত পারফরমেন্সের জায়গায় খুব ভালো করেছেন, কিন্তু সমষ্টিগত যে ডিফেন্সের কথা বলছেন, সেই সমষ্টিগত ডিফেন্সের জায়গায় কোথাও তারা মনোযোগটা হারিয়েছে এবং সেখানে তারা মিস্টেকটা করেছেন। তবে কাভার্দের সাথে যেরকম ম্যাচ হয়েছে, আর্জেন্টিনাকে কাভার্দ অনেকটা চমকে দিয়েছে। কাভার্দেকে আমরা যেরকমটা দেখি লো ব্লকে খেলা, কিন্তু আপনি যদি দেখেন আজকের ম্যাচের শুরু থেকেই তারা যখন অপোনেন্টের পায়ে বল ছিল, মানে আর্জেন্টিনার পায়ে বল ছিল, তারা তখন 4-5-1 পজিশনে খেলছিল। কিন্তু যখনই তারা বল নিজেদের পায়ে পাচ্ছিল বা নিজেদের পায়ে বল দখল করে নিচ্ছিল, তখনই তারা অল অ্যাটাক ফুটবল খেলেছে। কাভার্ডদের কাছ থেকে আমরা অল অ্যাটাক ফুটবল খুব কম দেখেছি এই আসরে। একেবারেই ডিফেন্সিভ তারা খেলেনি এবং ডু অর ডাই ম্যাচ তারা সম্ভবত এই কথাটাই ভেবে মাঠে নেমেছিল, হয় তারা চমক দিবে, না হলে পরাজয়টা অনেকটাই বেশি অনুমেয় ছিল। সেই জায়গা থেকে যেভাবে অ্যাটাক দিয়ে কাবো ভার্দে খেলেছে, দুর্দান্ত দুর্দান্ত তারা। মিশরের বিপক্ষে আপনি ওরকমটা দেখবেন না, কারণ মিশরের যেটা হচ্ছে সচরাচর তারা খেলে থাকে, তারাও লো ব্লকে খেলে এবং তারা কাউন্টার অ্যাটাকে বিশ্বাসী। তাদের কাউন্টার অ্যাটাকে মোহাম্মদ সালাহকে ঘিরে তাদের মূলত আক্রমণের প্ল্যানটা থাকে। তারাও হয়তো এই ম্যাচের দিকে নজর রাখবে। নিশ্চিতভাবেই আর্জেন্টিনা ম্যাচটা আসলে রাউন্ড অফ 32-র শেষ ম্যাচ ছিল। আরও দুটো ম্যাচ হয়েছে আজ রাউন্ড অফ 32-র। আমরা দেখেছি কলম্বিয়া 1 গোলে ঘানাকে হারিয়েছে। তারপর এর আগে অস্ট্রেলিয়া এবং মিশরের যে ম্যাচটার কথা আপনি বলছিলেন, যে মিশর আসলে অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে তারা কিন্তু রাউন্ড অফ 16-এ উঠে গিয়েছে। আমরা যদি রাউন্ড অফ 16-এর টেবিলটার দিকে একটু তাকাই, রাউন্ড অফ 32 আজকেই তাদের সবগুলো খেলা শেষ হয়েছে। সেই ক্ষেত্রে আসলে কেমন দেখছেন, কোন ম্যাচগুলোতে আসলে বেশি হাইপটা সব থেকে বেশি হতে যাচ্ছে? আমরা সম্ভবত এখানে রাউন্ড অফ 16 এর দলগুলোকে পেয়ে গেছি। প্যারাগুয়ে, ফ্রান্স আজ রাতেই মাঠে নামবে এবং এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে এবং ফ্রান্স অবশ্যই এগিয়ে থাকবে। যদি আপনি ফ্রান্সের কথা বলেন, আমরা হয়তো একটু পরে ফ্রান্সের আলোচনায় আসবো। প্যারাগুয়ের আপনি কোনো নামি দামি ফুটবলার পাবেন না। প্যারাগুয়ে কিন্তু একটা দলগত টিম হয়ে খেলছে এবার বিশ্বকাপে এখন পর্যন্ত, এবং তারা দলগত পারফরমেন্সে এখন পর্যন্ত এদিকে এসেছে। কিন্তু ফ্রান্সের আপনি অনেকগুলো প্লেয়ার পাবেন দলগত টিমের পাশাপাশি একক নৈপুণ্যের যে বিষয়টা থাকে সেটা কিন্তু বেশ কয়েকজন আছে। সেই জায়গায় ফ্রান্স নিশ্চিতভাবে এগিয়ে থাকবে। কানাডা মরক্কো এগিয়ে থাকবে। প্রথম ম্যাচটা রাউন্ড অফ 16-এর এই দুটো দেশই আসলে খেলা শুরু করতে যাচ্ছে। পর্তুগাল এবং স্পেনের একটা ম্যাচ হতে যাচ্ছে এবং নিঃসন্দেহে এটাও আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে রাউন্ড অফ 16-এর।
ইউএসএ, ইউএসএ এবং বেলজিয়াম। বেলজিয়াম তারা মুখোমুখি হবে। এদিক থেকে ব্রাজিল এবং নরওয়ে তারা মুখোমুখি হবে রবিবার দিন রাতে বেলা, যেটা আমরা আমাদের দেশে সোমবার দিন সকাল। মেক্সিকো এবং ইংল্যান্ড তারা মুখোমুখি হতে যাচ্ছে। আর্জেন্টিনা এবং মিশর তারা কোয়ালিফাই করেছে এবং রাউন্ড অফ 16 তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। সবকিছু মিলিয়ে আমরা প্রেডিকশন টেবিলে আসলে প্রতিদিনই আমরা কিছু না কিছু প্রেডিক্ট করি। মেক্সিকো এবং ইংল্যান্ডের ক্ষেত্রে আমার সম্ভাবনা মনে হচ্ছে মেক্সিকোর একটা বড় চান্স আছে। মামুন, আপনার কি ধারণা ইংল্যান্ড নাকি এই ক্ষেত্রে ইংল্যান্ড মেক্সিকোর ক্ষেত্রে আমি মেক্সিকোকে এগিয়ে রাখবো, তবে ইংল্যান্ডের হ্যারি কেইন হিসেবে তারা পার্থক্য করে দিতে পারে। তাহলে কোয়ার্টারে যদি ব্রাজিল নরওয়েকে হারিয়ে দেয় তাহলে কোয়ার্টারে তারা মুখোমুখি হবে। এদিক থেকে আর্জেন্টিনা নিঃসন্দেহে যদি মিশর কোনো চমক জাগানো ফুটবল না খেলে। আর এখানে আমি কলম্বিয়াকে রাখবো। ওকে, কলম্বিয়াকে যদি আমরা এগিয়ে রাখি, আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে আমরা দেখতে পাবো। এখানে ফ্রান্সকে রাখা হয়েছে, ফ্রান্সের সাথে আমরা মরক্কোকে রাখতে চাই। ফলাফলটা আমরা নিশ্চিত আগামীকালকেই জানতে পারবো। এদিক থেকে স্পেনকে ফেভারিট আমরা বলেছিলাম, এদিকে বেলজিয়ামকে রাখতে চাই। ওকে, কোয়ার্টারেরও মোটামুটি একটা প্রেডিকশন কিন্তু চলে আসছে। দলগুলো এক ধাপ করে এগোচ্ছে এবং তাদের পরিকল্পনাটা কিন্তু করে যাচ্ছে। আমরা ছোট্ট করে যদি একটু ফ্রান্স এবং প্যারাগুয়ে ম্যাচটা নিয়ে একটু আলোচনা করি, আমার হাতে সময় একেবারেই কম। প্যারাগুয়ে নিঃসন্দেহে জার্মানিকে হারিয়ে আসলে বিশ্বকাপটাকে আরো বেশি উত্তেজনা তৈরি করেছে বিশ্বকাপে। এই ম্যাচে কি মনে হচ্ছে, কেমন হবে খেলা দুই দলের? যেটা বলছিলাম যে আলোচনায়, যে আপনি যদি দেখেন যে ফ্রান্সের দলগত যে পারফরমেন্স, তার পাশাপাশি বার্কোলার কথা বলেন, ওলিসের কথা বলেন, ডেমবেলে, এমবাপ্পে, র্যাবিওট, মানে মোটামুটি অনেকগুলো ভিন্ন ভিন্ন চিত্রের পারফর্মার আছে। কিন্তু আপনি যদি এই পুরো টিমের দিকে দেখেন, খুব বড় নাম পাবেন না, কিন্তু এই দলটা সমষ্টিগতভাবে খেলে এবং এখন পর্যন্ত সেভাবে পারফরমেন্স এবং তারা ফ্রান্সের বিপক্ষে যতটুকু দেখছিলাম যে 4-4-2 ফরমেশনে খেলার পরিকল্পনা করছে, কিছুটা ডিফেন্সিভ খেলার পরিকল্পনা করছে। আর ফ্রান্স প্যারাগুয়ের বিপক্ষে 4-2-3-1 ফরমেশনে, তারা এই ফরমেশনে বেশি খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জায়গায় খেলবে। এই ম্যাচেও আমি গেম চেঞ্জারের কথা বললে যদি বলেন, তাহলে অলিসের কথা বলবো, দুর্দান্ত খেলছে। আপনি যদি এই ম্যাচে গোলের দিক থেকে কিলিয়ান এমবাপ্পে, ডেমবেলেকে এগিয়ে রাখেন, আমি বলবো যে অলিসে পুরো ফ্রান্স দলটাকে ম্যাচের গেম চেঞ্জার হবে। মামুনুর রশীদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের ম্যাচ অ্যানালিসিসে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক।